ধরো আমার ওপর তন্ত্রক্রিয়া হয়েছে কিনা আমি কি বুঝতে পারবো কোনোভাবে? তোমার দেখতে হবে যে কি চার্ট, আগে দেখতে হবে চার্ট। সেকেন্ড হলো কিছুটা বোঝা যায়, অনেকজনের দেখবে মাথা দিয়ে চুল পড়ে যায়। একটা মানুষ কতবার সুইসাইড অ্যাটেম্প করতে পারে তুমি বলো? 2 বার 3 বার। 2 বার 3 বার, 9 বার অ্যাটেম্প করেছে সুইসাইড। কোন অ্যাস্ট্রোলজার কী দেয় আমি জানি না। আমি মিনিমাম হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা করে প্রতিটা ক্লায়েন্টকে আমি সময় দিই। কেন? অ্যাস্ট্রোলজারের কাজই মানুষের মাথায় ছাতাটা ধরে রাখা। অ্যাস্ট্রোলজার কোনোদিন কাউকে বড়লোকও করতে পারে না, কোনোদিন কাউকে গরিবও করতে পারে না। ওসব যারা বলে ওটা ফেকু কথা বলে, ফেক তারা। আচ্ছা দাদা, তোমার কাছে তো এরকম অনেক ক্লায়েন্ট আসে, সেখানে ধরো কারোর ওপর কোনো বশীকরণের কাজ হয়েছে বা মারণ বান দেয়া হয়েছে। আমার কাছে আগের মাসে একটা ক্লায়েন্ট এসেছিলো, টিসিসে চাকরি করে ছেলেটা। এবার কি মেরেছে জিনিসটা? হ্যাঁ, মেরেছে ওর বাড়ির লোকই। আমি অন ক্যামেরা সব পডকাস্টে, যে কোনো আমি চ্যানেলের পডকাস্টে আমি একই কথা বলি। আমাকে বান মারার জন্যে বা নেগেটিভ এনার্জির জন্য ফোন করলে আমি ফোন সঙ্গে সঙ্গে কেটে বের করে দিই। কারণ আমি নেগেটিভ এনার্জি করি না, আমি মানুষের বিপদ আনতে পারবো না। একটা বয়স্ক লোক 62 ইয়ার্স ওল্ড, সে একটা মেয়েকে বশীকরণ করছে 28 ইয়ার্স ওল্ডে। 28 বছরের মেয়েকে বশীকরণ করছে 62 বছরের লোক। তার সেই লোকটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা দপ্তরে চাকরি করতো, রিটায়ার করেছে, 70-72 লাখ টাকা রিটায়ারমেন্টে পেয়েছে। এই ভদ্রলোকের নিজের মেয়ে ডাক্তারি পড়ছে, তার মেয়েকে ছেড়ে, ওয়াইফকে ছেড়ে দিয়ে এখন একটা 28 বছরের মেয়ের পেছনে গেছে। একটা বাস স্ট্যান্ডে, রাস্তায় বাস ধরছে, মেট্রো ধরছে, এত সময় এত এত পোস্টার, তো মানুষ যাবেটা কোথায়? আজ তোমার প্রবলেম হবে, তোমার কোনো প্রবলেম হবে, তুমি অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, সে ঠিক কি ভুল তুমি পরে যখন ঠকবে তখন তুমি বলতে পারবে। ধীমানদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। জয় মাতারা। কেমন আছো বলো? এই চলে যাচ্ছে ভাই। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সম্প্রতি তুমি জ্যোতিষরত্ন অ্যাওয়ার্ড পেয়েছো, কেমন লাগলো পেয়ে? অ্যাকচুয়ালি আমার এক ক্লায়েন্ট, সে আমাকে বলে এটা নমিনেশন করুন দাদা, তুমি যেরকম টাইপের কাজ করো, তো সেটাতে তোমার, ওর দৃঢ় বিশ্বাস ছিল নাকি আমি নাকি সিলেক্ট হবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার না এত প্রেশার চলে সারাক্ষণ, আমি করতে করতে আমাকে বলছে দাদা তুমি আমাকে ডিটেলসটা দাও, আমি করে দিচ্ছি নমিনেশন। আমি নমিনেশন করলাম, ওই আমাকে পাঠিয়েছে দাদা তোমারটা সিলেক্ট হয়েছে, আমি তোমায় বলেছিলাম তার জন্যে। আর তারপরে আমাকে যে দিয়েছে শ্রাবন্তীদির সঙ্গে আমি পার্সোনালি কথা বলছিলাম, তো শ্রাবন্তীদি আমাকে বললো তোমার নাম্বারটা দিও, আমি পার্সোনাল ভিজিট আমি তোমার চেম্বারে যাব। তো এর জন্যে ভালোই লাগছে। ভালো, দেখো অ্যাওয়ার্ড তো দেখো পয়সা দিলেও অ্যাওয়ার্ড পাওয়া যায় না। ঠিক। অ্যাওয়ার্ড সম্মান কোনোদিন পয়সা দিয়েও কেনা পাওয়া যায় না। ঠিক। সম্মানের জায়গায় থাকে। ঠিক ঠিক। আচ্ছা, তোমার এই দীর্ঘ অ্যাস্ট্রোলজি তান্ত্রিক কেরিয়ারে এরকম তো অনেক ঘটনা ঘটেছে, যে এই ঘটনাগুলোর মধ্যে কোনো একটা ঘটনা তোমার মনে দাগ কেটে গেছে, এরকম কিছু ঘটনা কিন্তু আজকে আমরা শুনতে চাই। এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ আচ্ছা, আমি তোমার একটা দ্বারা বলছি, একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এবার আমি তোমায় বলছি। আমি লাস্ট দিন মানে কালকে আমি একটা চেম্বার করছিলাম, ঠিক আছে? তো একটা লেডিস ক্লায়েন্ট, তার অ্যাপয়েন্টমেন্ট ছিল 3টের সময়, ঠিক আছে? 3টের সময় এসছে, কথা বললো, মানে তুমি বিশ্বাস করবে না শুভঙ্কর, আমি যখন দেখছি আস্তে আস্তে, তো মেয়েটা ইয়াং মেয়ে, 32 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? এত সুন্দর দেখতে, এত সুন্দর, মানে যে কোনো পুরুষ মানুষের পছন্দ হবে মেয়েটাকে দেখলে। এবার দেখছি, তো এবার মেয়েটা আমাকে বলছে আমি 26 বছর বয়সে প্রথম বিয়ে করি। 26 ইয়ার্স ওল্ডে প্রথম বিয়ে করে। আর তারপরে আবার 30 বছর ডাইভোর্স হয়ে গেছে। ডাইভোর্স হয়ে যাওয়ার পরে 30 বছরে আবার একটা বিয়ে করেছে। সেখানে ওই 14 মাস 16 মাসের পরে আবার ডাইভোর্স হয়ে গেছে। তারপরে এই 1 জানুয়ারিতে তার সঙ্গে তার প্রেমিকা বা আবার তার সঙ্গে নতুন করে প্রেম হয়, সে প্রতিশ্রুতি দেয় এপ্রিল মাসের পরে বিয়ে করব, করার পরে বাইরে তোমাকে নিয়ে চলে যাবো, সব কিছু হয়ে গেছে। এবার যখন আমি আস্তে আস্তে ঢুকছি ওর ম্যাটারে, ও আমাকে বলছে দাদা আমি এত দিনে একটা মানুষ, একটা যে কোনো নারী হোক কি পুরুষ মানুষ হোক, একটা মানুষ কতবার সুইসাইড অ্যাটেম্প করতে পারে তুমি বলো? 2 বার 3 বার। 2 বার 3 বার, 9 বার অ্যাটেম্প করেছে সুইসাইড। 9 বার?
9বার অ্যাটেম্প করছে, নিজে আমায় বলছে। দেখো, সে নিজে আমায় বলছে আমি 9বার সুইসাইড অ্যাটেম্প করেছি। কি খেয়ে, এবার তুমি বলো কি কি ট্রাই করেনি? ওষুধকে ট্রাই করেছে, ফিনাইলকে ট্রাই করেছে, প্লাস শুধু গলায় দড়িটা দেয়নি, এবার বলছে দাদা আমার এর পরের কেন কেন আমি এটা এলাম 9বার সুইসাইডটা করেছে। এরপরে ওর রিলেশনশিপে ছিল, সে তাকে বিয়ে করবে বলেছে, সে বিয়ে করবে, ভালো কথা, বিয়ে করবে তো ভালো কথা। ছেলেটা এসছে, সে বিদেশে থাকে, সে এসছে, বিয়ে করবে, জিনিসপত্র কিনেছে, সব করেছে। তার মধ্যে যেরকম হয় এখন, তো মানুষের যেরকম হয়েছে, তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন ছিল। ফিজিক্যাল রিলেশন থাকার পরে সব কিছু হয়েছে। 31 পার্টি করেছে, 31 পার্টি করার পরে 1 জানুয়ারি একসঙ্গে হোটেল শেয়ার করেছে। হোটেল শেয়ার করার পরে যেরকম হয় 12টার পরে সবাই চেক আউট করেছে। চেক আউট করার পরে বিকেল থেকে ওকে আর কোনো হোয়াটসঅ্যাপও করছে না, কিচ্ছু করছে না, ইনস্টাও করছে না, কিচ্ছু করছে না। তো ভালো কথা, একদিন হতে পারে হয়তো হ্যাংওভার ছিল, বন্ধু বান্ধব যা হয় নতুনে। তারপরে 2 তারিখে ও দেখি কোনো অন্য মেয়ের ছেড়ে লাইক মারছে। তো ওর সন্দেহ হয় মেয়েটার যে কি কোনো ডাবল গেম খেলছে। তো ব্যাপারটা হচ্ছে ডাবল গেম তো ওকে হ্যান্ড টু হ্যান্ড ধরেছে। এবার হ্যান্ড টু হ্যান্ড ধরার পরে ও বলছে যে তোমার সঙ্গে আমি 24 ঘন্টা হোটেলে টাইম কাটানোর পরে স্যাটিসফাইড হইনি। মেয়েটা বলছে স্যাটিসফাইড হইনি, মানে ছেলেটা বলছে আমি স্যাটিসফাইড হইনি। বলছে কেন, তুমি তো বললে এত কথা, এই সব এত প্রতিশ্রুতি দিলে, তুমি বিদেশ থেকে এসে এগুলো জিনিসপত্র কিনে দিলে, এ করলে। বলছে দেখো আমি তো এরকম সবার সঙ্গেই করি, তো তোমার সঙ্গে ওরকমই করেছি, তোমার সঙ্গে আমি মানে রাতে স্টে করে আমি স্যাটিসফাইড হইনি। মানে মানুষ ভাবো মানে এখন কোন দিকে চলে গেছে সমাজ। হ্যাঁ, সমাজ এখন এত খারাপ দিকে চলে যাচ্ছে দিনের পর দিন। এর পারে ভাবো মেয়েটা কোন অ্যাস্ট্রোলজার দেখায়নি, এত অ্যাস্ট্রোলজার দেখিয়েছে। তো তারপরেও মেয়েটা কিন্তু এখনও, কালকে লাস্ট আমার সঙ্গে এসছিল যখন, তো আমার একটা কোনো পডকাস্ট দেখে ও এসছিল, দেখার পরে আমাকে এইসব বললো। তুমি বিশ্বাস করবে আমি 6 আওয়ার্স টাইম লেগেছে আমাকে, 3টের সময় ঢুকেছে, 9টা 15 আমার চেম্বার থেকে বেরিয়েছে। তখনও মেয়েটা আমাকে বলছে আমি কিছু করার এখনও দিশাহীন খুঁজে পাচ্ছি না। আমি 6 ঘন্টা সময় দেওয়ার পরে তখন আমি রাত্রি 9টা 15 বাজে, তখন আমার কাছে ক্লায়েন্টটা তখন বেরালো। ঠিক আছে, তুমি ভাবো একটা মেয়ে কত অ্যাস্ট্রোলজার দেখিয়েছে, কত তান্ত্রিক দেখিয়েছে, তারা কে এতভাবে মিসবিহেভ করেছে, মানে এতভাবে। কেন আমি বলছি এটা, একটা মেয়ের যখন তোমার জোকে সব তালার জন্য সব চাবি না, হ্যাঁ, এটা তোমায় বুঝতে হবে। মেয়েটা যখন প্রতিটা বারেই বিয়ে করছে, প্রতিটা করছে, তোকে ও সবারই চার্ট দেখিয়েছে। স্টিল নাও এখনও যার সঙ্গে বিয়ে করবে বলেছিল এপ্রিল মাসের পরে, তারও চার্ট কিন্তু আমার কাছে নিয়ে এসেছিল, মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, হ্যাঁ কুণ্ডলিটা নিয়ে এসে আমাকে বললো এটা আমার জন্য ম্যাচ হবে কি না। তখনই যখন আমি ওকে বললো, তো আমাকে বলার পরে আমি প্রথমেই বললাম এই ছেলের কোনো ম্যাচ হবে না, কেন এই ছেলের হাই ফান্ডারে, হাই শুক্র, উচ্চস্থ শুক্র, এই ছেলে তোমাকে টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে কোনোদিন অ্যাজ আ বউ হিসেবে রাখবে না। তখন ও বলছে আমি দাদা এইগুলো তুমি যে এতক্ষণ বলছো, সময় দিচ্ছ, তুমি ভালো, আমি একটা ভিজিটে আমি 6 আওয়ার্স টাইম দিয়েছি, সেই মেয়েটা নিয়ে লজ্জায় বলছে দাদা তোমাকে কি আমাকে আর একটা ভিজিট দিয়ে দেওয়া দরকার? আমি বললাম দরকার নেই। কেন দরকার নেই? কেন মেয়েটা ঠকতে এসছে। তুমি ভাবো একটা মেয়ে এত ফাইল নিয়ে এসছে, কাবার ফাইলে কোন অ্যাস্ট্রোলজার দেখায়নি, কোন কিছু দেখায়নি, সে এমনকি বলছি AI জ্যোতিষীর কাছেও দেখিয়েছে। আচ্ছা, মানে অনলাইনের যেগুলো হয় যে এই পাম দিয়ে, ওর পামের ছবি দিয়ে এর পামের ছবি দিয়ে ম্যাচ করবে কিনা। এমন একটা জ্যোতিষী যাকে লিখে দিয়েছে এই নাকি রাজজটক মেয়ে, এই ছেলেটার জন্য রাজজটক আছে। আমাকে সেই দেখাচ্ছে, আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমাকে ও মেয়েটাই বলছে দাদা দেখুন আমাকে তো রাজজটক লিখে দিয়েছে। এইভাবেই তো, এইভাবে স্ক্যাম একটা পুরো। আমাদের লাইনটাতে 95% স্ক্যাম, 90 থেকে 95%। তার জন্য দেখবে তুমি কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যখন যায়, মানুষ দেখবে ভালো চোখে দেখে না। কেন দেখে না বলো তো?
একটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার চলেই এসছে যে কতটা অ্যাকুরেট। এবং সব থেকে বড় কথা, মানুষ এটা প্রশ্ন করে যে প্রথমে যে কাজ হবে তো, মানে এই প্রশ্নটা আসেই কিন্তু। কেন আসবে? আজ তুমি ডাক্তারের কাছে গেলে এইটা তুমি কোনো ডাক্তারকে বলো জেনারেল ফিজিশিয়ান দেখাও, কি চোখের ডাক্তার দেখাও, কি ডেন্টিস্টকে দেখাও, আপনার কাছে কাজ হবে তো বা আমার চোখটা ঠিক হবে তো তাহলেই আসবো। তুমি তখন তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাগল হয়ে যাও। পাগল, ঠিক কথা। হ্যাঁ, ঠিক। ওয়ারাস আমাদের ক্ষেত্রে ওটা এখন উল্টো হয়ে গেছে। কেন বলো? এটা অ্যাকচুয়ালি আমরাই, আমাদের মতনই জ্যোতিষ বা তান্ত্রিক যারা যারা এইসব করেছে তারা স্ক্যাম করেছে টাকাটা নিয়ে। মানুষকে কাছে টাকা ছাড়া কেউ সার্ভিস দেয় না, আমিও টাকা ছাড়া সার্ভিস দিই না। আমি ওই অন ক্যামেরায় মিথ্যে কথা বলতে আমি পারবো না, আমি মিথ্যে কথা বলা শিখিনি, আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমি পয়সা নিয়ে সার্ভিস দিই, কিন্তু সার্ভিসটা দিয়ে সঠিকটা দেওয়ার চেষ্টা করি। সেটা ক্লায়েন্ট বলবে আমি দিতে পারছি কি দিতে পারছি না কতটা সঠিক। কার্যকর। হ্যাঁ, সেটা ক্লায়েন্ট বলবে, কিন্তু আমাকে বলতে নেই শুভঙ্কর, তারা মায়ের আশীর্বাদে আমার ক্লায়েন্টের কোনো অভাব নেই। আমি একটা পডকাস্ট করলে আমার সেখান থেকে 5টা ক্লায়েন্ট মিনিমাম ওয়েট করে থাকে যে আমাকে দেখাবে বলে। ঠিক। তাতে আমার কোনো মানে অভাব নেই। আমি মানুষকে ঠকাইও না, তারা আমার সঙ্গে আশীর্বাদ দেয়। এইটুকুনি আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলছি। আমার কাছে ক্লায়েন্টের অভাব নেই, আমার কাছে খাবারের অভাব নেই। আমি এমন হয়েছে গরিব ক্লায়েন্টকে আমি ছেড়ে দিয়েছি, ফার্স্ট ক্লায়েন্ট আমি ছেড়ে দিয়েছি, ভিজিট নিইনি। আমি অনলাইনে আমার বুকিং হয়, বুকিং হওয়ার পরে আমার দেখেছি এরকম গরিব, খুব অবস্থা খারাপ, আমার চোখে নিজে খারাপ লাগছে, আমি সঙ্গে সঙ্গে ক্যাশ দিয়ে আমি ওকে বলেছি এই টাকাটা আমি নিতে পারবো না, তুমি তোমার রেখে দাও তোমার মতো। আচ্ছা, এই ক্লায়েন্টের কথা যখন উঠলো, আমি তখন তোমাকে একবার জিজ্ঞাসা করি যে আমাদের স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছেই, এছাড়া আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, তারা এই নাম্বারে কিভাবে যোগাযোগ করবে? মানে হোয়াটসঅ্যাপ করবে নাকি ফোন করে বুকিং করবে? এবার আমি বলেছি আমার বুকিং পদ্ধতি হলো আমার কল নাম্বারে কল করে নিতে হয়, তারপরে হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হয়। আর আমার নিয়ম হলো আমাদের ফোনপে বা জিপেতে পেমেন্ট করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিই আমি। আচ্ছা, মানে আগে পেমেন্টটা করে হ্যাঁ, কেন দিতে হয় এবার আমি বলছি। আমার ক্লায়েন্টের প্রচণ্ড মানে পরপর ক্লায়েন্ট আসতে থাকে, তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ক্লায়েন্ট আসা খুব মুশকিল। মানে কেউ এলো ফাট করে জায়গা পাওয়া খুব মুশকিল, পরপর ক্লায়েন্ট থাকে। তার জন্য আমি আমাদের বুকিং করে দিলে তাহলে কি শিডিউল বুক করা থাকলো। এবং এটা এমনকি আমি বলি আর একটা কথাও, কোন অ্যাস্ট্রোলজার কি দেয় আমি জানি না, আমি মিনিমাম হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা করে প্রতিটা ক্লায়েন্টকে আমি সময় দিই। এটা কোনো অ্যাস্ট্রোলজার দেয় না আমি জানি। আমি সব ক্লায়েন্টের কাছে ফিডব্যাক নিই, যতই নাম করা অ্যাস্ট্রোলজার, যতই তার ভিজিট হোক, কিন্তু কেউ 1 ঘন্টা করে সময় দেয় না। একটা ক্লায়েন্টকে আমি হাফ এন আওয়ার টু 1 ঘন্টা মিনিমাম সময় দিই, বেশিও দিই। মানে ইন ডিটেলস তুমি পুরোটাই দেখি। কেন আমাকে যখন ও দেখাতে আসছে, ও তো পয়সা দিয়ে দেখাতে আসছে, আমার পারিশ্রমিক আমি চেয়ে নিয়েছি বলে সে এসছে, দিয়ে আসছে, তাহলে তাকে আমাকে সার্ভিসটা দেওয়াটা আমার দায়িত্ব। যতক্ষণ আমার চেম্বারে এসছে মানে ততক্ষণ আমার সার্ভিসটা দেওয়া দরকার। এর পরের কি পদ্ধতি আছে তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলে দিলাম তোমার শরীরে একটা ইসিজি করতে হবে, তুমি করবে কি করবে না তোমার উপরে, কিন্তু আমার দায়িত্ব তোমাকে বলে দেওয়া ইসিজিটা করানো, সঠিক পথটা দেখিয়ে দেওয়া। কেন অ্যাস্ট্রোলজারের কাজই মানুষের মাথায় ছাতাটা ধরে রাখা। অ্যাস্ট্রোলজার কোনোদিন কাউকে বড় লোকও করতে পারে না, কোনোদিন কাউকে গরিবও করতে পারে না। ওসব যারা বলে ওটা ফেকু কথা বলে, ফেক তারা। একটা কথা খুব আছে যে অ্যাস্ট্রোলজাররা ভাগ্য বদলে দিতে পারে। এটা কি তার ভাগ্য বদলেছে নিজে? যে অ্যাস্ট্রোলজার বলেছে বাবা বলে তার ভাগ্য নিজে বদলে দিয়েছে? তার মানে অ্যাস্ট্রোলজাররা ভাগ্য বদলে কোনোদিনই পারে না। তোমাকে আমি কোটিপতি করতে পারবো? তোমার রাশিতে কোটিপতি না থাকলে, তোমার ভাগ্যে কোটিপতি না থাকলে আমি তোমায় কোটিপতি করতে পারবো? কারোর ক্ষমতা নেই। কখনো কথা না। আমি তোমায় প্রথমেই বললাম অ্যাস্ট্রোলজারের কাজ হলো তোমার মাথার ছাতাটা ধরে রাখা। বৃষ্টি হবে, বৃষ্টি আটকাতে পারে? তুমি বৃষ্টি আটকাতে পারবে? রোদ আটকাতে পারবে? ঠান্ডা আটকাতে পারবে? তাহলে যেটা সায়েন্সের ওপরে আমরা নয়, এই ভাগ্য অ্যাস্ট্রোলজার বদলিলে তাহলে সেই অ্যাস্ট্রোলজার নিজের ভাগ্যটা বদলাচ্ছে না কেন? নিজে তো নিজেরটা পড়তে পারছে। আচ্ছা দাদা, তোমার কাছে তো এরকম অনেক ক্লায়েন্ট আসে, সেখানে ধরো কারোর ওপর কোনো বশীকরণের কাজ হয়েছে বা মারণ বান দেয়া হয়েছে, এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ আছে, আমি তোমায় বলছি। আমার কাছে আগের মাসে একটা ক্লায়েন্ট এসেছিল, টিসিসে চাকরি করে ছেলেটা। আচ্ছা। তার ওয়াইফ যেরকম করে বুকিং করে আনে, একটা বাচ্চা আছে ছোট, তো এসছিল। তো ছেলেটা আবার এসব ঠাকুর দেবতা, এসব অ্যাস্ট্রোলজি তান্ত্রিক ফান্ত্রিক এসব মানে না। ওর ওয়াইফ আমার কাছে এসছিল, মানে খুব সুন্দর দেখতে বাচ্চাটাকে, এসছে বাচ্চাটা এসে আমি দেখছি আমার যখন চেম্বারে ঢুকেছে ছেলেটা, মানে 2 মিনিটও বসতে পারছে না, খা 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 করে কাশছে, খা খা করে টানা কাশছে।
আমি ওকে বললাম কি হয়েছে, বলছে দাদা আপনার কাছে তো আমি ওনাকে তার জন্যই নিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে তখন আমাকে মেয়েটা দেখাচ্ছে, ওনার ওয়াইফ, বলছে দাদা দেখুন আমি কোন রিপোর্ট করিনি, এমনকি দাদা আমাকে বলেছে ক্যান্সার সাসপেক্ট করেছে কিনা সেটাও আমি রিপোর্ট করেছি, ওটাও নেগেটিভ। তো তারপরে সব কিছু করার পরে আমার লাস্টে আপনার একটা পডকাস্ট দেখেছিলাম, আমার মনে হলো আপনার কাছে গেলে হয়তো কিছু হলেও হতে পারে, আমি জানি না দাদা আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না। তো আমি ওকে এবার ওর ছেলেটার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দেখে হাত পাত দেখে আমি বললাম, তো আমি দেখছি কিছুই না, ব্যাপারটা এমন কিছু না। তো আমি ওকে দু একটা জিনিস জিজ্ঞেস করলাম বা করলাম, করতে করতে ও আমাকে একটা জিনিস কথা বললো যে কি এরকম এরকম আমার মাঝে মাঝে প্রবলেম হয়। তখন আমি দেখলাম যে কি আমার কথার সঙ্গে ওর কথাটা ম্যাচ করছে কিনা, কিন্তু আমাকে তো ক্লায়েন্টটাকে ধরতে হবে, রোগটা কোন জায়গাটা আছে আমাকে ধরতে হবে। হ্যাঁ, তখন আমি আস্তে আস্তে করতে আমি একটা বললাম এই কবচ আমি একটা তোমায় দেবো, এই কবচ পরে 7 দিন বাদে তুমি জানাবে তুমি গর্তয় ঢুকে গেলে না গর্ত থেকে উঠেছো। তো 7 দিন না, ওই 5 দিন কি 5.5 দিন হয়ে গেছে, সকালবেলায় ওর ওয়াইফ আমাকে ফোন করেছে, তখন 8:30 বাজে, ঠিক আছে। আমি ফোন করে ফোনটা তুলি, আমি চান ফান করে ঠাকুর পুজো করে আবার কল ব্যাক করেছি। তো বলছে দাদা বিশ্বাস করবে না, এখন দেখছি ওর কাশছেও না, কিছুই হচ্ছে না। তখন আমি ওকে বললাম যে কি তোমাকে ওপরে যে ক্রিয়াটা করা আছে শুকনো বান মারা আছে, তোমার আস্তে আস্তে বলছে তুমি দাদা বিশ্বাস করবে না, আমার পাশে তখন রাত্রিবেলা ও শোয়ে, ও শুতে পারে না, আমি দেখছি টানা টানা আমি দেখছি চেম্বারে খক করে কেসে আছে, কিচ্ছু নেই, না কফ বেরাচ্ছে, না ঠান্ডা লেগেছে, না কিচ্ছু, শুধু শুধু কাশি হয়েছে যাচ্ছে, এমনি কাশছে খ খ খ খ করে, কোনো একটা মানুষের সর্দি হলে কি কফ সর্দি বেরায়, যে হচ্ছে না গলা হচ্ছে ব্যথা নেই, কিছুই নেই, কিন্তু শুধু কেসে যাচ্ছে। এরপরে কি হবে, এরপরে যখন আমি কাজটা করালাম, মানে এবার ওকে একটা ডেট দিলাম, ওকে আমি ছাড়াবো বলে এই আগের মাসের আমাবস্যায় পৌষ আমাবস্যায় আমি ছাড়িয়েছি কাজটা। হ্যাঁ, তো এবার ছাড়ানোর পরে ছেলেটা বলছে দাদা আমার মনেই হচ্ছে না যে আমি এত ভুগছিলাম, তুমি ছেলেটা এরকম রোগা হয়ে গেছিলো শুধু ওই কাশিটার জন্যে, এরকম কোন ডাক্তার দেখায়নি, সব ডাক্তার দেখিয়ে ফেলেছে, বুঝছি না ক্যান্সার সাসপেক্ট করে ফেলেছিল ডাক্তার, পুরো মানে কিছু করার নেই। এখন বাড়ির লোক, একটা তুমি বলো না একটা ম্যারিড ছেলে, হ্যাঁ খুব স্বাভাবিক, যেটা আসবে ইয়ং, হ্যাঁ তোমার বাচ্চা সবে হয়েছে 2 বছরের বাচ্চা, তার তোমার আমার ক্ষেত্রেও একই কথা হবে, এটা আমার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি হলেও একই কথা বলবে যে কি কি এত কাশছে, না আছে সর্দি, না আছে ফ্যানাঞ্জাইটিস, না আছে গলায় কিছুই নেই, কিন্তু কাশে শুধু কিছু। এমন কি বলছে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তার আগে তুমি কি বিড়ি সিগারেট খাও, বলছে না দাদা আমি কোনো নেশাই করি না। অনেক সময় না বিড়ি সিগারেট গলাতে, হ্যাঁ সেটাও খায় না। তো আমি এখন আমি আস্তে আস্তে যখন কাজ তখন করালাম, এখন তুমি ছেলেটাকে বিশ্বাস করবে না, ছেলেটা এখন ফিট অ্যান্ড ফাইন নর্মাল, ছেলে আইটি সেক্টরে একটা বড় জায়গায় চাকরি করে ছেলেটা। হ্যাঁ, এবার কি মেরেছে জিনিসটা, হ্যাঁ তো ব্যাপারটা শোনো, এবার আমি তোমায় বলছি, মেরেছে ওর বাড়ির লোকই। কাকে দিয়ে মারিয়েছে, বাড়ির লোকের কাজের লোক হয় না, কাজের লোকরা তো গ্রামের দিকে থাকে, বাড়ির মানে ওয়াইফের সঙ্গে ওর ছেলের মা ইন্ডিয়া পাকিস্তান সম্পর্ক, ও আবার কাজের লোককে বলেছে, ও বলেছে দেশের দিকে, আমাদের ওই দেশের দিকে সুলেমানি মুসলিম তন্ত্র হয়, ওই করে দেন। বাট নর্মালি বাড়িতে বাবা মা থাকে, বৌমা থাকে, তার তো জামা কাপড় পাচ্ছেই, তার জিনিস পাচ্ছেই, কিছু একটা জিনিস দিয়ে মেরেছে। এবার সেই বাড়ি গেছে দেশ থেকে সে সব করিয়ে নিয়ে এসছে। এবার ছেলেটা তো অফিসে চলে যায়, এবার ছেলেটার খাবারে কি মিশিয়েছে সেটাও ও বলতে পারছে না ছেলেটা। দেখুন আমি তখন কাটালাম, কেন আমি বান মারতেও পারি না, আমি কাটাতে জানি। আমি নেগেটিভ এনার্জি জীবনে কাজ করিনি, সারা জীবনে তুমি আমাকে 1 কোটি টাকা দিয়ে কোনো ক্লায়েন্ট এসে বললে তো কাউকে বান মেরে দাও, আমি করবো না। কেন আমার বাবা মার একটাই কথা আছে, কাউর খারাপ করবি না, কোনোদিন কাউ চিটিংবাজি করবি না। আমি অন ক্যামেরা সব পডকাস্টে, যে কোনো আমি চ্যানেলের পডকাস্টে আমি একই কথা বলি, আমাকে বান মারার জন্যে বা নেগেটিভ এনার্জির জন্য ফোন করলে আমি ফোন সঙ্গে সঙ্গে কেটে বের করে দিই। আমি নেগেটিভ এনার্জি করি না, আমি মানুষের বিপদ আনতে পারবো না। কিছু টাকার জন্য, কিছু সাময়িক আনন্দের জন্যে, তোমার হয়তো সাময়িক আনন্দই হচ্ছে, কিন্তু আমার সাময়িক আনন্দই হচ্ছে না। আজ আমি যখন এই কাজগুলো করার পরে তুমি বিশ্বাস করবে না, আমার শরীর থেকে 3খানা কম্বল লাগে আমাকে রাতে শুতে, এই ক্রিয়াটা ছাড়ানোর পরে 3টে কম্বল লাগে, গরমকালে 2 থেকে 3টে কম্বল লাগে। আমরা যখন অমাবস্যার রাতে ছাড়াই শ্মশানে,
এইসব যাদের ফিট অ্যান্ড ফাইন করি ক্লাইন্টদের, তুমি বিশ্বাস করো না, আমার 2 থেকে 3টে কম্বল লাগে গরমকালে। আমার তার একটা নেগেটিভ এনার্জি আছে, নিশ্চয়ই। সেটা করতে গেলে আমার ওপরে, এমন কি বলছি, আমার তখন আমি 24 ঘন্টা আমার চারিদিকে সাদা সাদা হয়ে যায়। কেন? মানুষের ভালো করছি আমি। কেন মানুষ, এবার তুমি বলো, আপনি তো ভালো করতেই পারেন, পয়সা নিচ্ছেন, 100 বার পয়সা নিচ্ছি, কিন্তু মানুষ এই টাকাটাই, আমার কথা হলো এই জায়গাটাই মানুষের কাছে পয়সা নিয়ে মানুষকে কত প্রতারণা করেছে তুমি জানো? ঠিক। এবং এই জায়গাটাতে সব থেকে বেশি স্ক্যামটা হয়। স্ক্যামটা তো এই জায়গাটাতে হয়। আমার কাছে একজন ভদ্রমহিলা, আমার কাছে কাজ করেনি, আমি যেখানটা শ্মশানে করি তার পাশের শ্মশানে কাজ করিয়েছিল। হ্যাঁ, তো এবার আমাকে বলছে আমি 4.5 লাখ টাকা দিয়ে আমি বালা বন্ধক দিয়ে কাজ করিয়েছি, আর বড় অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের কাছে। ভাবা যায়। 4.5 লাখ টাকা দিয়ে বালা, তার সোনা বন্ধক দিয়ে, মেয়ের বিয়ে হচ্ছিল না বলে কাজ করিয়েছিল। মেয়েটা এখন আইবুড়োই আছে, 4.5 লাখ টাকাও নিয়েছে, সে আর কাজও ফোনও তোলে না। টাকাকে টাকা গেল, কোনো কাজ। এটাই তো স্ক্যাম, আমাদের লাইনে এটাই তো স্ক্যাম করে। নাহলে তো মানুষ এরকম প্রতারণা হয় কেন? আজ প্রতারণা হচ্ছে বলেই তো মানুষ, তুমি বলছো একটা মেয়েকে বলছে রাজ্যটক যোগ আছে, এদিকে তার কিছুই মিলছে না। কিছু মিলছে না, সে তো মেয়েটা নিজেই বুঝতে পারছে যে এই মিলছে না, ফ্রড। এই জন্যই তো এই প্রশ্নটা উঠে, বিশ্বাসযোগ্যতা, যে কতটা অ্যাকুরেসি আমি পাবো কাজটা হ্যাঁ। করার। এখন তো সবই হচ্ছে ব্র্যান্ডিং, অ্যাস্ট্রোলজার তান্ত্রিক মানে ব্র্যান্ডিং। আর কার কতটা পিয়ার আছে। হ্যাঁ, সবই ব্র্যান্ডিং আর পিয়া। তুমি বলো, গোল্ড মেডেলিস্ট লিখছে, ডবল গোল্ড মেডেলিস্ট লিখছে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দিচ্ছে। তুমি আমাকে একটা ভিডিও দেখাতে পারে রাষ্ট্রপতি তোমাকে, কোনো অ্যাস্ট্রোলজারকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে কোনো বছরের ভিডিও আছে, ফুটেজ আছে? আছে কি? তুমি বলো না। তুমি দেখেছো কোন রাষ্ট্রপতি, কোনো দেশের রাষ্ট্রপতি অ্যাস্ট্রোলজারকে দিয়েছে? ক্রিকেটার পায়, ফুটবলার পায়, সিঙ্গার পায়, পলিটিশিয়ানরা পায়, নানান ফিল্ডের লোকেরা পায়। তুমি কোনদিন শুনেছো অ্যাস্ট্রোলজার পেয়েছে? হ্যাঁ, শুনেছো? তোমাকে আমি একটা, তুমি বললে আমি তোমাকে এক্ষুনি মোবাইলে একটা স্ক্রিনশট দেখাবো, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী। হ্যাঁ, এটা তো আমি দেখেছি। পিএইচডি আছে, গোল্ড হুম। মেডেলিস্ট। গোল্ড মেডেলিস্ট, ডবল গোল্ড মেডেলিস্ট আছে। তুমি বলো ভারতবর্ষে কোন ইনস্টিটিউট আছে সোনার গোল্ড মেডেল দেয় কোনো অ্যাস্ট্রোলজারকে? আমাকে নিয়ে চলো, আমি যাব। আর যে ইনস্টিটিউট দেয়, তারা যে অ্যাস্ট্রোলজার লেখে গোল্ড মেডেলিস্ট, ডবল গোল্ড মেডেলিস্ট, ট্রিপল গোল্ড মেডেলিস্ট, হ্যাঁ, তাকেও নিয়ে যেতে হবে কিন্তু আমার সঙ্গে। সে তো পেয়েছে ওই ইনস্টিটিউট থেকে, ঠিক কথা। সে তো পেয়েছে, তাহলে গোল্ড মেডেলিস্ট মুখে বলে দিলে গোল্ড মেডেলিস্ট। আমি ডাইরেক্ট আমার ক্লায়েন্টকে বলি, আমি কোনো গোল্ড মেডেলিস্টও না, আমি কোনো তামার মেডেলও পাইনি। অ্যাস্ট্রোলজিতে গোল্ড মেডেলও হয় না, তামার মেডেল হয় না, রূপোর মেডেলও হয় না। ওর সব ফেকু কথাবার্তা বলে, ফেকু কথাবার্তা বলে বলেই তারা পালিয়ে পালিয়ে বেড়ায়। 6টা বাউন্সার, 8টা বাউন্সার, কি আছে? কেন আছে? কিসের জন্য 6টা বাউন্সার লাগবে? তুমি চোর, ডাকাত? 6টা বাউন্সার নেবে না? না, তুমি মন্ত্রী না আমলা? লাইফ থ্রেট আছে, লাইফ থ্রেট ওদেরই আছে। কেন? ওরা মানুষের গরিবের পয়সা মেরেছে, কারোর চোখের জল, কারোর সোনার বালা জমা দিয়ে বন্ধকে গিয়ে টাকা নিয়ে এসে, তারপরে তার চোখের জল লাগছে না, তার হায়ে লাগছে না, তাহলে তার জন্য ও বাউন্সার ক্যারি করে, তার জন্য ক্যামেরাম্যান ক্যারি করতে হয়। তুমি ভাবো, একটা অ্যাস্ট্রোলজার এখন মেকআপ আর্টিস্ট ক্যারি করে। আমি লাস্ট মাসের অমাবস্যার কেস বলছি। আমার চেম্বার নিউটাউন সল্টলেকে, হ্যাঁ, তো নিউটাউন সল্টলেকের ওখানে একটা মেকআপ আর্টিস্ট, একটা মেয়ে চেনে থাকে, আমাকে আমার তো দেখা হয়েছে এবার তারাপীঠ মহাশ্মশানে। কি করছিস রে রাত্রিবেলায়? বলছে আমি কারণ অ্যাস্ট্রোলজার নাম বলছি না, এই স্যারের সঙ্গে এসেছি। আমি বললাম কী করছে? বললাম স্যারের তো আমি মেকআপ আর্টিস্ট। বললাম স্যারের মেকআপ আর্টিস্ট? তন্তর ক্রিয়া করবে মেকআপ আর্টিস্ট? বলছে হ্যাঁ, আমি স্যারের তো মেকআপ আর্টিস্ট। আমি বললাম কতক্ষণ লাগলো তোর করতে কাজ? বলছে 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা তো মেকআপ করেছে, তারপরে ও শ্মশানে বসবে, তন্ত্রক্রিয়া করবে, তার ভক্তদের আশীর্বাদ করবে। ভিডিও। হ্যাঁ, এবার শোনো, আমি ওকে বললাম কি করলি এতক্ষণ? বলছে এই সব মেকআপ করলাম। আমি বললাম কোথায় বাদ রেখেছিস মেকআপ করতে? পেছনে করেছিস মেকআপ? বলছে না, আমি তো স্যারের তো প্রতি অমাবস্যাতে তারাপীঠে আমি স্যারের সঙ্গে মেকআপ আর্টিস্ট হিসেবে আসি, তো তোমার লাগবে দাদা? আমি বললাম আমার মেকআপ আর্টিস্ট লাগে না, আমি ধুলো মাখলেই আমার মেকআপের কাজ বেশি করে ওর থেকে। তুমি ভাবো, একটা ক্লায়েন্টকে নিয়ে যাচ্ছে, তার মানে কত ক্লায়েন্টকে গলা কাটছে, তুমি এইটুকুনটা ভাবো। ক্যামেরার লোক, মেকআপের লোক। আমি জীবনও দেখিনি শুভঙ্কর, তুমি বিশ্বাস করবে না, মেকআপ আর্টিস্ট নিয়ে তারাপীঠ মহাশ্মশানে এখন যাচ্ছে, মেকআপ আর্টিস্ট নিয়ে, তার মেকআপ করে তাকে বসতে হচ্ছে শ্মশানে,
মানে এখন এরকম টাইপের চলে যাচ্ছে স্ক্যামটা। এই স্ক্যামটা দিনের দিন বাড়বে, এটা কমবেও না, এটাও তো আমি বলছি। আজ থেকে আরো 2 দিন কাল বাদে পরশু আরো বাড়তে থাকবে, এটা কমার জায়গা নেই এটা। আর মানুষ তো প্রতারণা হওয়ার জন্য মানুষ তো বোকা আছেই, মানুষ তো প্রতারণা হওয়ার জন্য বোকা আছেই। তাহলে ভাবো একটা লাইফে 50টা 60টা করে অ্যাস্ট্রোলজার দেখাতে হয়, একটা লাইফে একটা ছেলে একটা মেয়েকে 50টা 60টা করে অ্যাস্ট্রোলজার দেখাতে হয়। কেন দেখাচ্ছে? প্রতারণা হতে হতে ঠকতে। আর একটা সুবিধা আছেই, তোর এই সময়টা খুব ভালো আসছে, নাহলে তোর এই সময়টা খারাপ হবে। মানুষকে সবসময় নেগেটিভ বলে আগেই তুমি করবে, একটা ভয় দেখানোর ব্যাপার থেকে। তোর এই সময় থেকে এই সময় খুব ভালো আসবে, তার আগে যে এই যে 30 দিন বাকি আছে না, তোর কিন্তু মৃত্যুদণ্ড আছে। পাট করে তোমায় বলে দেবে এটা। তুমি একটা কথা মিলিয়ে নিও, কোনো তুমি অ্যাস্ট্রোলজার তুমিও তো যেতে পারো, কোনো অ্যাস্ট্রোলজারে যাও, তুমি গিয়ে বলো এই সময়টা থেকে তোর এই তো 2 মাস যা ভালো আসছে না, তুই সোনার মধ্যে শুয়ে থাকবি। আরে সোনার মধ্যে শুয়ে থাকতে গেলে রাস্তায় কাজ করতে হয়, সোনা কি এতে দেবে? ঠিক কথা। পয়সা না কামালে সোনার মধ্যে শোনা যায়? কিন্তু তোর এই যে 28 দিন বাকি আছে, 30 দিন বাকি আছে, এটার কিন্তু মৃত্যুদণ্ড। তুই এই সময়টা সাবধানে থাক বলেই তোমার মনে একটা ভয় ঢুকিয়ে দেবে। যেই মনে ভয়টা ঢুকিয়ে দেবে তোমার তখন কিন্তু উল্টো দিকে তোমার চাকাটা ঘুরবে। কি হবে? হ্যাঁ, 30 দিনে তাহলে গাড়ি বাইক চালাবো না, রাস্তায় ট্রেনে যাবো না। আরেকবার জিজ্ঞাসা করি কি করা যায় এই সময়টা। তুই তাহলে একটা ক্রিয়া কর, তুই 30-35 হাজার টাকা জোগাড় কর, আমি আমার ক্রিয়া করে দেবো, তোর 30 দিন তুই একদম ওকে থাকবি। আরে 30 দিন যে ওকে থাকবে, ক্রিয়াটা করলে 30 দিন না করলে ওই ক্রিয়াটাই করলে ওকে থাকবে, বলে দিলেই হলো, শুধু ফট কথাবার্তা। এটা কিন্তু একদম বাস্তব কথা বলছো তুমি, এটা একদম ফ্যাক্ট। এটা আমি মানুষের সঙ্গে আমি এরকম দেখেছি। ঠিক কথা। এই জন্যই মানে আর কি মানুষ বিশ্বাস করে না অ্যাস্ট্রোলজার তান্ত্রিক এদের। কেন করবে? তুমি ভাবো, আমি তোমাকে একটা গাইনোলজিক্যাল কথাবার্তা বলছি। একটা মেয়ে এসছে, তার মাঙ্গলিক দোষ আছে, ফুল মাঙ্গলিক, 7 নম্বর ঘরে মঙ্গল আছে। তো এবার অ্যাস্ট্রোলজারের কাছে বিশ্বাস করেছে, বাবা মা নিয়ে গেছে, তার একটু পিরিয়ডসের প্রবলেম হয়। ভালো কথা। তো গেছে, ওর নাকি 3 মাস ধরে পিরিয়ডস হচ্ছে না। এবার ওই অ্যাস্ট্রোলজার বলছে আমি মাঙ্গলিক দোষ এমন করে কাটিয়ে দেবো আর কোনোদিন পিরিয়ডস প্রবলেম হবে না। তুমি বিশ্বাস করবে না, আমি আমার দেখেও হাসিও পায়, কোনোদিন মনে হয় আমাকে গিয়ে লোকগুলোকে জোতানো দরকার আছে। অন ক্যামেরা বলছি আমি। তুমি বলো একটা অ্যাস্ট্রোলজার, আমার আজ ক্ষমতা আছে এটা কারোর পিরিয়ডস আটকিয়ে দেবার বা পিরিয়ড শুরু করিয়ে দেবার উইদাউট ডক্টর রেফারেন্স ছাড়া? আমি তোমায় মাঙ্গলিক দোষটা কাটিয়ে দিতে পারি। সেটা বল, তোর মাঙ্গলিক দোষটা কাটাও, তোমার পিরিয়ডসের প্রবলেম হতে পারে, তুমি ফুল মাঙ্গলিক মেয়ে আছো তো সেটা হতে পারে। তো ও বলছে আমি অ্যাস্ট্রোলজারটা বলছে নাকি ওর নাকি পিরিয়ড ঠিক করিয়ে দেবে। এটা সম্ভব? আমাকে ক্লায়েন্টরাই বলে, আমি কিন্তু কোনো বানানো কথা বলছি না এখানে, আমাকে ক্লায়েন্টরাই বলে। মানে মাঝে মাঝে আমাকে যখন বলে না, মাঝে মাঝে হাসিও পায় আমার। মাঝে মাঝে আমার মনে হয় এদের তো মনে হচ্ছে জোতানো দরকার আছে, মানুষকে এইভাবে প্রতারণা করছে। তুমি বলো কাজটা নিমি, তুই কাজটা নিমি সেটা বল, আমাকে কাজটা দিন, আমি মাঙ্গলিক দোষটা কাটিয়ে দেবো, আপনার পিরিয়ডসের হয়তো প্রবলেম হবে না। ও কাজটা করিয়ে দেওয়ার পরে পিরিয়ডস প্রবলেম ঠিক করিয়ে দেবে, মানে আর হবেই না বলছে। মানে পিরিয়ডস যে 3 মাস ধরে বন্ধ হয়েছে, মানে পিরিয়ডস হচ্ছে না 3 মাস ধরে, সেটা নিয়ে রেগুলার বেসিসে হয়ে যাবে। এটা সম্ভব? তুমি বলো। কোনোদিনই সম্ভব নয়। এটা কি খেলা? পিরিয়ডসটা কি খেলা? ঠিক কথা। হ্যাঁ ঠিক কথা। আচ্ছা, তারপর ওই সুলেমানি তন্ত্রটা কি হলো, শ্মশানের ক্রিয়াটা? এবার শ্মশানের ক্রিয়াটা আমি যখন কাটালাম, কাটানোর পরে তো সবকিছু হয়ে গেল, মানে তুমি এটা বুঝতে পারলে যে ওর বাড়ি থেকেই কেউ। হ্যাঁ, এবার শোনো না, এবার তখন ওই ছেলেটা এখন কি করেছে, আমি তার মাঝখানে ও বুদ্ধিমানের কাজ করেছিল, ও শ্বশুর বাড়িতে চলে গেছিল, কিছুদিন ঘর জামাই থাকছিল। তো শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরে যেরকম হচ্ছে কোনো নেই, তারপর আমি একটা কবজ দিয়েছিলাম ওকে, শ্মশানের একটা কবজ দিয়েছিলাম। ও আমাকে, ওর ওয়াইফ তো সকালেই ফোন করে বললো 4-5 দিন বাদে, দাদা আগের থেকে অনেক ভালো আছে, তুমি এবার আমাকে ডেট দাও, তাহলে তুমি ওই কাজটা করিয়ে দাও। কাজ ফাজ করিয়ে দিলাম, সব করিয়ে দিলাম। এরপরে ওর মা বলছে ওকে তুই ঘরে চলে যায়, আমার শরীর ভালো না, আমার হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছে, বুকে ব্যথা উঠছে এসব। ওর মা তার মানে আস্তে আস্তে যখন এই যে নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ এনার্জিতে করা আছে, বা ওর কাজের লোক যেই করেছে দুজনে মিলে, দেখো আমি কাজের লোককে দোষ দেবো না,
আমি কাজের লোককে দোষ দেবো না। তোমার বাড়িতে কাজের লোক কাজ করছো, তুমি তাকে জিনিস দিয়েছো বলে তো সেই তো করতে পেরেছে, তার তো একটা খরচা লেগেছে, সেই খরচাটা তো তুমি দিয়েছো। তুমি হয়তো যাওনি, গ্রামে যাওনি, অত দূর যাবো না, ওই কাজের লোক বাড়ি গেছে, সেটা দিয়ে করিয়েছো কাজটা। তার মানে তুমি দোষটা কে আসল? ঠিক, আমার ইচ্ছাতেই তো হয়েছে। হ্যাঁ, তুমি কেউ পয়সা দিয়েছো বা তুমি কেউ করেছো, সে অত দূরে থাকে বলে সে করেনি। করার পরে এবার তো ছেলে তো আর যায় না এখন, এখন শ্বশুর বাড়িতে ফিট অ্যান্ড ফাইন আছে। আচ্ছা, মানে ওখানেই থাকে, এখন ওখানে থাকে। মা বুঝে গেছে যে কি মা ছেলে ধরে ফেলেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, কেন করে এটা? অ্যাকচুয়ালি দেখো, ফ্যামিলিতে সবার সঙ্গে সবার মানবে না, তোমার যদি 5টা এখন সমান নয়, তো এটা প্রবলেমটা সেখানেই হয়, প্রবলেমটা তোমার সেখানেই হয়। কিন্তু এবার প্রবলেমটাকে কি করে, এবার মানুষ না সবসময় নেগেটিভ এনার্জি কাজ করতে ইচ্ছে করে। ঠিক, মানুষ নেগেটিভের দিকে বেশি আকৃষ্ট হয়। তোমাকে দুটো চর মারবে না, কিন্তু তোমার দুবার ক্ষতি করার চেষ্টা করবে। দুটো চর মারলে ফোর ফ্রন্টে আসবে, পেছন থেকে ক্ষতি দেখো। পেছন থেকে ক্ষতি। এই পেছনে ক্ষতিটা খুব খারাপ জিনিস। পেছনে ক্ষতিটা তুমি ধরতে পারলে ভালো, না ধরতে পারলে গেল। অনেকেই আছে ধরতে পারে না না, ধরতে পারে না, যারা বিশ্বাস করে না। হয়তো মেয়েটা বিশ্বাস করেছিল বলে, বা পডকাস্টগুলো দেখে বলে, রিলস দেখে বলে, আর ছেলেটা তো বিশ্বাস করে। ছেলেটা বিশ্বাসই করে না। আচ্ছা দাদা, এরকম অনেকেই আছে আমাদের এই পডকাস্টটা দেখছে, অনেক দর্শকই আছে যারা ধরো এইসব কিছু বিশ্বাসই করে না, কিন্তু তারা কোনো না কোনো ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অসুস্থ হয়ে আছে, এরকম অনেকেই আছে। ধরো আমার ওপর তন্ত্রক্রিয়া হয়েছে কিনা আমি কি বুঝতে পারবো কোনোভাবে? না, এবার তোমার দেখতে হবে যে কি চার্ট, আগে দেখতে হবে চার্ট। সেকেন্ড হলো কিছুটা বোঝা যায়, অনেকজনের দেখবে মাথা দিয়ে চুল পড়ে যায়। আচ্ছা, এবার যাদের জেনেটিক আছে, যাদের মাথা দিয়ে চুল বেড়ে যায়, তবে দেখবে কানের তলা দিয়ে খোঁজ পেয়ে যাবে, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে খোঁজ পেয়ে যায়, এখান থেকে দেখতে সুন্দর ছেলেটা, কোনো কিছু নেই। তোমাকে আমি আরেকটা ছোট জিনিস বলছি। আমার একটা বাংলাদেশের ক্লায়েন্ট আছে, ঠিক আছে, মেয়ে, ঠিক আছে। যেরকম হয় এখনকার দিনে, বয়ফ্রেন্ডের সঙ্গে কাটাকাটি হলেই এখন সবাইকে বান মারা, আসলে মানে তন্ততং ঘরে ঘরে। তো মেরেছে। আমি তোমাকে অন ক্যামেরা ছবিটা দেখাতে পারি, তুমি আমাকে পারমিশন দিলে আমি দেখাতে পারি। একদম একদম একদম। আমি নামটা দেখাচ্ছি না, আচ্ছা, অন ক্যামেরা আমি ছবিটা দেখাচ্ছি। এইটা মেয়ে, ঠিক আছে, এটা মেয়ে। হ্যাঁ, তুমি ভাবো এটা কি ছুরি হয়েছে? এটা কি ছুরি হয়েছে বা সেতি হয়েছে? না, সেতি আর ছুরি হলে কি ওইটুকুনি জায়গাটাই হবে, দেখো একটা ছোট্ট স্পট। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর থলপেটের তলাটায়, হ্যাঁ, ঠিক নাভির পাশে থলপেটের তলাটায়। দেখে কিন্তু খানিকটা ওই রকমই লাগছে, কিন্তু একদম 200% ভাববে। তুমি নর্মাল লোক ভাবলে, যারা এইসব বিশ্বাস করে না বা এইসব জিনিস নিয়ে ঘাটে না, তারা ভাববে ও সেতি বা ছুরি হচ্ছে, গা থেকে বেরাচ্ছে। তো সারা গা থেকে বেরাবে, বডিতে স্প্রেড করছে না, কিছু হচ্ছে না, শুধু ওইটুকুনি জায়গাটায়। হ্যাঁ, তোমাকে আমি তারপরে আমি এই কাজটা করাবো। এই 18 তারিখে আমি ডেট দিয়েছি, 18ই জানুয়ারি আমি ওকে ডেট দিয়েছি, 18ই জানুয়ারি কাজটা করাবো। এর পরের পডকাস্টে আমি এই মেয়েটার এই জায়গার এই ছবিটা তোমাকে আবার আমি তোমার পরের পডকাস্টে, তোমার এপিসোডে আমি দেখাবো। দেখি এটা নর্মালাইজড হয়ে গেছে। হ্যাঁ, 200% আমি মিলিয়ে দেবো চামড়া, কোনো আমি কাটবো না চামড়া, কিছু করবো না। মানে এটা অন্য, মানে ওই এটা বান মেরেছে মেয়েটাকে ক্ষতি করেছে। হ্যাঁ, তোমার খাবারের সঙ্গে কোনো ফুডের সঙ্গে একটা জিনিস খাওয়ানো আছে, সেটাকে আমি কাটিয়ে তোমাকে আমি পরের এপিসোড তোমার সঙ্গে যখন আমি করব, সেম আমি মেয়েটারই আগের ছবিটা দেখালাম, তোমার কাছে রেকর্ড থাকলো, পরের ছবিটা আমি দেখাবো ওই জায়গাটা। ঠিক ঠিক। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যেহেতু এটা বাংলাদেশের ক্লায়েন্ট তুমি বললে, এরকম এই পডকাস্ট থেকে অনেকেই আছে যারা আমার এই চ্যানেলে, যারা বাইরে থাকে, কলকাতার বাইরে থাকে কিংবা দেশের বাইরে থাকে, তারা যদি তোমার সাথে যোগাযোগ করে, তাদের কাজ কি করা সম্ভব এরকম বাইরে থেকে? আমার বাইরে থেকে দুবাই, বাংলাদেশ, শিলিগুড়ি, আসাম, সব জায়গা থেকে ক্লায়েন্ট আছে আমার। আচ্ছা, মানে তাদের কাজটা সম্ভব? একদম একদম একদম। ভিডিও কলে আমি অ্যাপয়েন্টমেন্ট করে দেখে দেওয়ার পরে, দেখো কোনো কিছু কাটাতে হলে, কোনো ক্রিয়া হয়ে থাকলে, সেগুলো কাটানো হলে আমি ডেট দিয়ে দিই, সেই ডেটে সে চলে আসে, সেই ডেটে চলে এসে কাজ করি, সে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ধরো কেউ আসতে পারলো না, এবার দেখো, আমি একটা কথা বলি, আমি উইদাউট ক্লায়েন্ট কোনো কাজ করি না। আচ্ছা, মানে প্রেজেন্ট থাকতে হবে। আমার প্রথম মোটিভ হলো ক্লায়েন্টকে নিয়ে কাজ করাবো।
ক্লায়েন্ট আছে বাংলাদেশে, আমি আছি কলকাতায় কাজ করছি, ক্লায়েন্ট ভিডিও কলে সংকল্প করলো, ওসব হয় না, ফালতু। পয়সা যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না, নেটফল জিরো। ক্লায়েন্ট আসবে শ্মশানে বা যেখানে কাজের আমি জায়গা দেবো, সেখানে কাজ করাবো, ক্লায়েন্টকে বসে সংকল্প করাবো, ক্লায়েন্টের সামনে কাজ করাবো। কেন আমি করাই? পরবর্তীকালে ক্লায়েন্টের মনে না হয়, ফার্স্ট হলো মানুষের নেগেটিভটা মানুষের মনে ঢোকে বেশি। আজ আমি ক্লায়েন্টকে নিয়ে এসে কাজটা করালে ক্লায়েন্ট কিন্তু পরবর্তীকালে কোনো দিন আমার ওপরে আঙুল তুলতে পারবে না, বা কোনো চিটিংবাজ বা ফ্রডবাজ বলার ক্ষমতা রাখতে পারবে না। কেন সে পয়সা দিচ্ছে আমাকে। দেখো বাই চান্স আমি ফেল হলাম, হতেই পারি, আমি মানুষ। আজ আমি তোমার কাজটা সাকসেসফুলি করতে পারলাম না, হতে পারে, আমি তো ভগবান নয়। আমি ফেল হলে কিন্তু ক্লায়েন্টের কাছে এইটা একটা মনে থাকবে যে কি ধীমান ফেল করেছে, কিন্তু ধীমান ফ্রডবাজি করেনি বা চিটিংবাজি করেনি, কাজটা করেছে ক্লায়েন্টকে নিয়ে, সাকসেস পাইনি আমি, হতেই পারে। সচিন তেন্ডুলকরও ডাব্বা করেছে, জিরো করেছে, বিরাট কোহলিও জিরো করে, তাই না? কিন্তু এটা তোমার মনে রাখতে হবে। তার জন্য আমি ক্লায়েন্টকে দয়া করে বলি, আমার যেখান থেকে 2 মাস দেরি হবে, 3 মাস দেরি হবে, কিন্তু আমার কাছে কাজটা করলে আসতে হবে। আমি ওই ভিডিও কলের মাধ্যমে সংকল্প, টাকা মেরে দিন ফোনে, আমি কাজ করে দেবো, ওই কাজ আমি করি না। ওই কাজ করি না বলে আমার তাতে কোনো অসুবিধা নেই। তাতে মনে হলে আমার কাছে তো 100খানা ক্লায়েন্ট সারাদিনে আমি করি। আমার ওই সব নাই, ফোনে টাকা মেরে দিচ্ছি আপনি করে দিন, এটা হয় নাকি? সম্ভব নাকি? তোমার প্রবলেম, তুমি না থাকলে হবে? ঠিক ঠিক। আমি সংকল্প করে দিলাম আমার হয়ে। আমি এইটাই জিজ্ঞেস করলাম। অনেকেই বলে যে অনলাইনে করা হয়, অনলাইন। হ্যাঁ, কি করে বলো? তার ক্লায়েন্ট ফিডব্যাক নেবে তুমি? এটাও কোথাও স্ক্যাম কি? স্ক্যাম কি বলবে? আমি মনে হয় না সেই লোকটা কাজটাই করে। আমার ক্ষেত্রে হলে তুমি বললে আমি বলবো উনি তো কাজই করেনি, টাকাটা ছেড়ে দিয়েছে। ওপেন ক্যামেরায় বলছি আমি। কি কাজ করেছো তুমি বলো? তুমি তার ক্লায়েন্ট ফিডব্যাকটা নেবে, সে তাহলে সেই অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক থেকে ছেড়ে চলে যাচ্ছে কেন? বা এতজনকে কেন দেখাচ্ছে? আমাকে তো বুঝতে হবে কেন চলে যাচ্ছে। আমার ক্লায়েন্ট, আমি বিরাট ভালো অ্যাস্ট্রোলজার, বিরাট তোমাকে সার্ভিস দিচ্ছি, তাহলে তুমি আমাকে সেকেন্ড অপশনে যাবে না? সে কেন সেকেন্ড অপশন বা থার্ড অপশন বা ফোর্থ অপশন বা ফিফথ অপশনে যাচ্ছে? ঠিক কথা। অপশানে কেন যাব আমি? দেখো, ফেল পরীক্ষায় সবাই, কেউই হতে পারে, আর পাস সবাই হতে পারে, কিন্তু তার মানে তোমার অপশানে আমি কেন যাব? তাই না? ঠিক ঠিক ঠিক। আচ্ছা দাদা, তোমার কাছে আমি একটা খুব ইন্টারেস্টিং গল্প শুনছিলাম, এক সমকামী প্রেমিক যুগলের। ওই ঘটনাটা তুমি যদি বলো। দেখো, আমার কাছে এটা এসছে উড়িষ্যা থেকে। আচ্ছা। তো এবার আমাকে ফোন করে যেরকম অ্যাপয়েন্টমেন্ট করেছে, তারপরে আমাকে বললো ভিডিও কলে নেবো। তো আমাকে ফোনে আমার যে ছেলেটা দেখে, বুকিং যারা দেখে, সেই ছেলেটা বললো এটা, আমি জিজ্ঞেস করি কি ম্যাটারে ক্লায়েন্ট আছে, তো জেনে নিলে না কাজটা করতে আমার সুবিধা হয়, বলতে হয়। যেমন ডেট অফ বার্থ দিয়ে দেখে ফেকে দিলাম। তো বলছে, আমি বললাম আপনার কী প্রবলেম হচ্ছে? দেখছি রাশি খুব ভালো চলছে, কোনো অসুবিধা নেই, কাজকর্ম ভালো, ব্যবসা করছে, চালের ব্যবসা ভালো করে। আর ব্যাপারটা হচ্ছে, বলছে আমার বয়ফ্রেন্ড। বলছি বয়ফ্রেন্ড? তুমি আমাকে বললে, ছেলেটা বলছে বয়ফ্রেন্ড। আচ্ছা। তো আমাকে বলছে বয়ফ্রেন্ডের একটু প্রবলেম হয়েছে। আমি তো কিছুক্ষণ বাদে মিউট করলাম ফোনটা। বললাম কি বলে রে, বয়ফ্রেন্ড কেস? তো ছেলে তো? বলছে হ্যাঁ ছেলে তো। তো আমাকে বলছে, তখন আমাকে বলছে, আমার তো আবার ব্যাকে যেতে হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, ঠিক হট করে এরকম শুনলে একটা স্বাভাবিক নরমাল কথা বলছে আমার বয়ফ্রেন্ড। তখন আমাকে বলছে আমরা সমগামী, এরকম ব্যাপার। তো সে বিয়ে করে নিচ্ছে, বিয়েটাকে আপনাকে আটকাতে হবে। আচ্ছা। তো আমি তো এবার পেমেন্ট করে ফেলেছি, আমি তো কথা বলতে শুরু করে দিয়েছি। তো আমি এবার দেখলাম দুজনেরই ছক দেখলাম, ছক দেখার পরে দেখলাম যে কি এ বলছে আমি এর ছেলেটার বিয়ে, মানে ওর বয়ফ্রেন্ডের বিয়ে না আটকাতে পারলে আমি সুইসাইড করে নেবো। মানে এই ছেলেটা বলছে, যে আমাকে ফোন করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে মানে ভিডিও কলে যে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করছে, সে বলছে আমি সুইসাইড করে নেবো ও বিয়ে করে নিলে। আমি বলছি কেন? তো সুইসাইড করার কী আছে? তো বলছে না, আমি ওকেই ভালোবাসি, ওই আমার জান, ওই আমার প্রাণ। এবার এই ছেলেটা, এবার ওর যে বয়ফ্রেন্ড যে এখন বিয়ে করে নিচ্ছে বা আমি বিয়ে করতে নিতে চলেছে, এবার সে বলছে তোর সঙ্গে আমার যেটা হবার হয়ে গেছে, এখন আমি আমার নর্মাল লাইফ লিড করব।
আচ্ছা, মানে মুভ অন করে মুভ অন করে নর্মাল লাইফ, মানে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে অন্য অন্য লাইফে, মানে মেয়েকে বিয়ে করে নর্মাল লাইফ। নর্মাল লাইফ করব। এবার এর বক্তব্য, এ বলছে আমার কাছ থেকে কি নাইনি, বাড়ি করার খরচা থেকে শুরু করে ছেলেটা সবকিছু করেছে আমার পয়সা। বাড়ি করা খরচা থেকে শুরু করেছে, বাড়ি করেছে, বাড়ির ডেকোরেশন করেছে, কালার করেছে, এমনকি আমি যে রং চুজ করেছি সেই কালারটাও করেছে ঘরে। করার পরে যাই হোক, মনের মধ্যে একটা বাসনা জাগিয়ে দিয়েছে। জাগানোর পরে এবার ও বলছে তোকে ছাড়া জীবনে আমি ছাড়বো না, তো এইসব বলে করেছে। তাকে কাছে পয়সা নিয়ে এসব সব কাজ করেছে। এমনকি এই যে বিয়েটা করছে, তার বিয়ের কার্ডটাও সেই ছাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিয়ের কার্ডটাও ছাপিয়ে দিচ্ছে। এখন তাকে বলছে, বিয়ের কার্ড ছাপিয়ে দেওয়ার পরে তাকে বলেছে এমন ক্যালান কেলিয়েছে আগে, ক্যালানোর পরে এমন মার মেরেছে। তো আমাকে যখন এসছিল, মানে ভিডিও করে দেখাচ্ছে, এমন গলা ফলা এমন চিপে ফিপে মেরেছে, এমন বলেছে তুই এই চত্বরে এলে তোকে কিন্তু এবার আমি পুলিশে ঢুকিয়ে দেবো। মানে মানুষ ভাবো, দেখো আমি সমগামী বলে আমি কাউকে খারাপ বলছি না। আজ তোমাকে আমার ভালো লাগতেই পারে, বা আমাকে তোমার ভালো লাগতেই পারে। আমি তোমার কাছে ফায়দা নিলাম, তুমি বলো সেক্সুয়ালি ফায়দা নিয়েছে, তার কাছে ফাইন্যান্সিয়াল ফায়দা নিয়েছে, ইউজ করেছে। তেমন বুঝছো যে ঘরের কালার করেছে, ফ্ল্যাটে মানে বাড়ির করেছে, বাড়ির কালারটা পর্যন্ত ওই ছেলেটা, যেই ছেলেটার পয়সায় করেছে সেই কালার চুজ করেছে, সেটা করেছে। করে নেওয়ার পরে অটোমেটিক্যালি তুমি আমার 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমার কথা শুনলে, তোমার মধ্যে আমার একটা তো কিছুতেই বলার একটা রাইটস চলে আসে অটোমেটিক্যালি, ব্যাপারটা হয়ে যাচ্ছে। এবার আমি কেন এটা বলছি, দেখো মানুষ কিন্তু আমি খারাপ কাউকে বলছি না, খারাপও বলছি না, আমি কোনো হাস্যকর ব্যাপার না, কিন্তু জিনিসটা হলো খারাপ লাগছে আমার এই জায়গাটা। কিন্তু ছেলেটাকে ইউজ করেছে, লাখ 10 টাকা তোর খরচা করেছে। মুখের কথা, লাখ 10 টাকা? হ্যাঁ করেছে, সেই আমাকে বলছে। দেখো আমি তো জানি না, সেটাই বলছি যে লাখ 10 এমনকি বলছি আমি যেই কালারটা ঘরের বেডরুমের কালারটা যেটা চুজ করে দিলাম সেটাই করেছে। এবং তার মনে বাসনাটা জাগিয়েছে, করে নিয়ে এখন সেটেলড হয়ে গেছে। এখন করার পরে এখন লাথি মারছে মানুষ এইভাবে। এটাও একটা স্ক্যাম। তুমি দেখো, এটাও দেখো মানুষটাকে তো বোকা করেছে ছেলেটা। ওই যেই ছেলেটা খরচা করলো, যে সে এখন বোকা হয়ে গেছে, সে এখন পাগলের মতন ঘুরছে, কোন অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছে, তান্ত্রিকের কাছে যাচ্ছে, বিয়ে আটকাতে হবে, এ করতে হবে। কিন্তু দিনের শেষে দেখো, যে ঠিক করে নিয়েছে সে কিন্তু কখনোই থাকবে না। এটা তুমি সমকামী বললে ঠিকই, কিন্তু অনেক প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখা যায়, মানে এরকম ইউজ করে ছেড়ে দেয় 90% তাই। হ্যাঁ 90% তাই, ফায়দাটা নিয়ে হ্যাঁ ব্রেকআপ করে দেয়, কাজ হয়ে গেছে, বাড়িতে মানছে। তুমি একটা বয়স্ক লোক 62 ইয়ার্স ওল্ড, সে একটা মেয়েকে বশীকরণ করছে 28 ইয়ার্স ওল্ডে, 28 বছরের মেয়েকে বশীকরণ করছে 62 বছরের লোক। তার সেই লোকটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা দপ্তরে চাকরি করতো, রিটায়ার করেছে, 70-72 লাখ টাকা রিটায়ারমেন্টে পেয়েছে। তুমি ভাবছো কি মেয়েটা কি থাকবে? তুমি থাকলে থাকতে? তোমার 28-30 বছর বয়সের ছেলে হলে তুমি একটা 62-65 বছরের লোকের সঙ্গে থাকবে কেন? মেয়েটা এখন দেখছে লোকটার কাছে টাকা আছে, মেয়েটাকে স্ট্যাবলিশড হতে হবে। আজ স্ট্যাবলিশড হয়ে গেলেই মেয়েটা চলে যাবে। এটা আমি মেয়েটার দোষ দেবো না, আমি মেয়েটার জায়গা হলে আমিও করতাম। আমি কখনো কাউকে দোষ দিয়ে কথা বলি না। আমি মেয়েটাকে কেন দেবো? এই ভদ্রলোকের নিজের মেয়ে ডাক্তারি পড়ছে, তার মেয়েকে ছেড়ে, ওয়াইফকে ছেড়ে দিয়ে এখন একটা 28 বছরের মেয়ের পেছনে গেছে, তার পেছনে ইনভেস্টমেন্ট করছে, খরচা করছে। তাহলে আমি হলেও করবো। আজ তুমি বলো না, তুমি আমাকে তুমি বলো ও তো ছেড়ে দাও, তুমি বলো আমি তোমার পেছনে দাদা আমি 10 লাখ টাকা খরচা করবো, আমিও নেবো। কেউ এখানে সতী না। আজকে যারা বলে না তোমার স্টুডিওতে এসে যে কি আমি মানুষের উপকার করতে এসেছি, কেউ কারোর উপকার করতে আসেনি ভাই। 1 টাকা কম দেবে, বলবে কাজ হবে না কোন, কেউ কারোর উপকার করতে আসেনি। এটাও সেম কেস। আজ মেয়েটা ইউজ করছে, মেয়েটাকে ইউজ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, লোকটা তখন মেয়েটাও ছেড়ে দেবে। মেয়েটার তো ঠিকই করছে, মেয়েটার বয়স কত? 28 বছরের মেয়ে, সে বিয়ে করবে না? তার ফ্যামিলি করবে না? তুই একটা স্ট্যাবলিশ হওয়ার পর লোকটাকে ছেড়ে দেবে। কিন্তু লোক এখন ভাবো, একটা 62 বছরের লোক, তার নেশাটা ভাবো।
বশীকরণ করতে হচ্ছে। 62 ইয়ার্স ওল্ডকে লোককে বশীকরণ করছে, আর 28 বছর মেয়েকে। এইসব কেস আমরা চোখে দেখছি রেগুলার। এগুলো লোকেরা বললে ভাববে বলে মিথ্যে কথা বলছি অন ক্যামেরা আছে। তোমাকে আমি একটা অন ক্যামেরা তোমাকে আমি একটা ছবি দেখালাম, তার জন্যে কে দেখাতে পারবে আমি জানি না, কোন অ্যাস্ট্রোলজার বা কোন তান্ত্রিক এসে তোমার স্টুডিওতে দেখা আমি জানি না, আমি দেখিয়ে দিলাম। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে শ্মশানকেই কেন তন্ত্র সাধনার এই পীঠ বলা হয়, বা কেন শ্মশান উপযোগী? দেখো আমি একটা কথা বলি, কেন শ্মশানকে বলা হয় সেটা বহুত বড় কোশ্চেন। হ্যাঁ, এবার শ্মশানে কেন কাটায়? হ্যাঁ। নেগেটিভ এনার্জি, মানুষ মৃত্যুর পরে শ্মশানে যায় কেন, শ্মশান যাত্রাতে যাচ্ছে কেন? তো এটা নেগেটিভ এনার্জি না, নেগেটিভ এনার্জি কোনো ঘরের মন্দির বা এতে তুমি দেখবে সারা জায়গায়, সারা ভারতবর্ষে সব জায়গায় নেগেটিভ এনার্জি কাটা গেলে দেখবে শ্মশানের উপরেই হয়। এটা তুমি কামাখ্যায় দেখো, সব জায়গায় শ্মশানের উপরেই হয়। তারাপীঠে দেখো, পশ্চিমবাংলায় তারাপীঠে কাটায়, তো তারাপীঠ সব শ্মশানের উপরে। নেগেটিভ এনার্জি কাটাতে গেলে শ্মশানটাই হলো বেস্ট জায়গা। এই যে স্ক্যাম নিয়ে যে ব্যাপারটা, সাধারণ মানুষ তো বুঝতে পারে না যে কার কাছে যাচ্ছে সঠিক বা ভুল, বা ভন্ডামি করছে কি। এরকম কোনো উপায় আছে কি সাধারণ মানুষের বোঝার যে আমি ঠিক লোকের কাছে যাচ্ছি, বা ঠিক লোক চুজ করার কি এরকম কোনো ইয়ে আছে সাধারণ মানুষের? দেখো এবার ঠিক লোক চুজ করতে গেলে আমি সাধারণ মানুষের হয়েই বলছি, সাধারণ মানুষ বুঝবে কিভাবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এটাই বলছি, সাধারণ মানুষ কিভাবে বুঝবে? বুঝবি কিভাবে? তুমি বলো, একটা বাস স্ট্যান্ডে রাস্তায় বাস ধরছো, মেট্রো ধরছো, এত সময় এত এত পোস্টার, তো মানুষ যাবেটা কোথায়? আজ তোমার প্রবলেম হবে, তোমার কোনো প্রবলেম হবে, তুমি অ্যাস্ট্রোলজারের কাছে গেলে, সে ঠিক কি ভুল তুমি পরে যখন ঠকবে তখন তুমি বলতে পারবে। বিরাট চেম্বার আছে, এসি করা, বুকিং করা লোক আছে, রিসেপশন করে রেখেছে, চা দিচ্ছে, কফি দিচ্ছে, তারপরে গিয়ে চেম্বারের পরে গিয়ে ভেতরে গিয়ে কাজ করার সময় ফ্রডবাজি করছে। তুমি বুঝবেটা কিভাবে বলো? লিখছে এত গোল্ড মেডেলিস্ট, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, ডবল গোল্ড মেডেলিস্ট, তো লেখার পরে মানুষ যাবে এটা কোথায়? মানুষকে তো বোকা তো আমরাই করছি, বারবার করে আমি একই কথা বলছি, মানুষকে বোকা আমাদের মতন লোকেরাই করছে বলেই তো আজ মানুষ এরকম ঠকে 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 মানুষ এই বিদ্যাটাকেই নষ্ট করে ফেলছে আস্তে আস্তে। তুমি সামনে 5 বছরের মধ্যে দেবে অ্যাস্ট্রোলজি বলে বা তান্ত্রিক বলে কোনো বিদ্যাটাকেই নষ্ট করে ফেলছে। মানুষের কাছে বিশ্বাসে, মানে এখন তাও 5% বিশ্বাস করছে, এরপরে তাও বিশ্বাস করবে না, মানে আগামী 5 বছরে বলবে ঢপবাজির কীর্তন এটা। আমি তো নিজের চোখে দেখছি, এটা তো কোনো লজ্জা পাবার কিছু নেই। আমি সঠিক কাজ করব, সঠিক টাকা নেবো, মানুষ দেবার জন্য, টাকা দেবার জন্য, তোমার বিপদ হলে তোমার টাকার জন্য দেবার জন্য, তুমি তখন কেউ তোমার বাড়ির লোক বা কিছু মানুষ হসপিটালাইজ হয়, তুমি টাকা চিন্তা করো না, আগে বলো মানুষটা সুস্থ করে আনো, মানুষটা সুস্থ হোক। হ্যাঁ হয়তো সেই টাকা ধার করে এনো, বন্ধক নিয়ে এলে কোথার থেকে জোগাড় করে এনে আনো। সেম কেস এটাই, মানুষ আগে কেউ কাউকে ক্ষতি করেছে, সেই ক্ষতিটাকে আগে বলে কি বাবা টাকা যাক বাবা, কিন্তু সঠিক লোকের কাছে কাজটা যেন করি, হ্যাঁ, দিয়ে মানুষটা ভালো হয়ে যাক, টাকা তো আবার কামিয়ে নিতে পারবো বা কামিয়ে নেবে। মানুষের মাথার কাজও তারপরে আমার ক্ষেত্রেও তাই হবে, তোমার ক্ষেত্রেও যেরকম তাই হবে, আমার ক্ষেত্রেও তাই হবে, আমার ফ্যামিলির ক্ষেত্রেও তাই হবে। মানুষ তো এইভাবেই স্ক্যামে পড়ে যাচ্ছে, স্ক্যামে পড়ছে বলেই তো মানুষ এরকম অবস্থা হচ্ছে। তুমি বলো, তুমি একটা কথা বলো না, আমি তো জ্যোতিষী, আমি নিশ্চয় নিজের হাত দেখেছি বা ভাগ্য দেখেছি, আমি জানি। হ্যাঁ, তাহলে এই জ্যোতিষীগুলো অপবাদে মৃত্যুতে মরে কেন? এটা আমি বলছি না, নিউজ পেপার বলছে, তাই তো? অপঘাতে মৃত্যুতে মরছে, আগুন লেগে মরছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরছে, কেন? সে জানতো অপঘাতে মৃত্যুতে পড়বে নিশ্চয়ই। হ্যাঁ, নিজের বিরাট বড় অ্যাস্ট্রোলজার তো লিখছে 2000 স্যাটিসফাইড ক্লায়েন্ট, তো স্যাটিসফাইড ক্লায়েন্ট যখন আছে 2000, তার মানে ও কামিয়েছে বহু টাকা, তো নিজের রেমেডি নাইনি। সবসময় তো জয় মাতারা বলছে, মায়ের নাম করে তো যা পাচ্ছে করছে, তো সে রেমেডি নাইনি, তোষকে আগুন লেগে মরে যাচ্ছে কেন মানুষ? বুঝেছি, কর্মফল। মানুষকে ঠকানোর ফল, কর্মফল না, মানুষকে ঠকানোর ফল। কর্ম কি করেছে আমার জেনে লাভ নেই, আমি মানুষকে প্রথম ঠকিয়েছি আগে। মানুষের চোখের জল আছে, ওই মৃত্যুর মধ্যে মানুষের চোখের জল আছে। মানুষ আজকে
কষ্ট করে করে টাকা জোগাড় করছে, কষ্ট করে করে কর্মে ক্রিয়া করাচ্ছে, সোনা বন্ধক রেখে মানুষের টাকা বন্ধক রেখে লোকে সুদে টাকা নিয়ে এসে তারপরে তুমি কাজটা স্যাটিসফাইড না করতে পারলে বা কাজটা সঠিক কাজ না করতে পারলে মানুষের হায় লাগবে না? তোমার হায় লাগবে না? তুমি তো বিপদে এসেছিলে আমার কাছে, আমি বিপদের সময় টাকা নিলাম, ওই বিপদের মধ্যে তুমি টাকা জোগাড় করে দিলে, দিয়ে পরে তুমি হায় দেবে না? আমি হলেও দেবো। আমি কারোর কাছে কোনো জ্যোতিষীর কাছে কাজ করাতে গেলে আমিও দেবো। আমি ওপেন অন ক্যামেরা বলছি, আমি দেবো। দেবো না? আমি কি পয়সা দিইনি? তখন দুহাত ভরে টাকা নিচ্ছে। কাজ করার আগে 3 দিন আগে টাকা ক্লিয়ার করে দিতে হবে, ক্রিয়া করার আগে। মানুষকে বললে হবে? মানুষের দোষ দিলে হবে? ঠিক কথা। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে। যেটা শেষ করার আগে তোমাকে জিজ্ঞাসা করবো, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের জন্য তুমি কি বলবে? গোসাই ঠাকুরের আড্ডার জন্য একটা কথাই আমি বলবো, যে কি যাকেই কাজ করাবেন, যেখানেই কাজ করাবেন, সঠিক লোকের কাছে কাজ করান। দাদা, এখন ভণ্ডামি আর 2 নম্বরই লোক রাস্তা গেট খুলবেই বাইরে দাঁড়িয়ে আছে ফটবাজ। কেন আমি নিজে ফেস করছি ক্লায়েন্টগুলোর ওপরে, যে সব ক্লায়েন্ট এসে যেভাবে কাঁদে, তার বাড়ির লোক, যার ফ্যামিলির লোক যেভাবে কাঁদে। দয়া করে বলছি, সঠিক লোককে বিচার করুন। আর এই ইউটিউব রিলস আর ভিডিও দেখে দেখে দয়া করে যাবেন না। যে কেউ এত মেকআপ, এত বাউন্সার নিয়ে যারা যায় তারাই ফটবাজ। 99% আমি বলছি তারাই ফটবাজ। দয়া করে বলছি, জয় মা তারা বলছি, মায়ের নাম করে বলছি, দয়া করে যাবেন না। দয়া করে বলছি, সঠিক লোকের কাছে যান, ভুলভাল লোকের কাছে যাবেন না। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য। আজকের এপিসোড এই পর্যন্তই। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রতি সপ্তাহে 2 বার আসে নতুন নতুন অতিথির সাথে, নতুন নতুন পর্ব, নতুন নতুন বিষয় নিয়ে। আজকের পর্ব এইটুকুই। কেমন লাগলো ধীমানদার কথাবার্তা, এবং ধীমানদার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার তো রয়েইছে। আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডার আরো ভিডিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।